হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌগম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএম জিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের একটা কিন্তু সেট নিয়ে। তো আমরা 500টা এমসিকিউর যে সেট সিরিজটা স্টার্ট করেছিলাম, অবশ্যই করে এটা কিন্তু তার একটা সেট। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব তোমাদের যে সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো, তোমাদের যেটা এনএম জিএনএম 2024 এর যে আপকামিং তোমাদের এক্সাম রয়েছে, তো সেখানে যেটা তোমাদেরকে একদম হেল্পফুল রয়েছে এবং সেখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের আসতে পারে, তো সেই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়েই কিন্তু আমরা আজকে ডিসকাস করব। তো যারা যারা আগের সেটগুলো এখনো পর্যন্ত দেখোনি, অবশ্যই করে কিন্তু তোমরা আগের সেটগুলো দেখবে এবং সেখান থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা দেখছো বা সেটগুলো প্র্যাকটিস করছো, যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম কোয়ারি থাকে, অবশ্যই করে আমাদেরকে জানাবে তোমরা। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা জয়েন করবে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এবং তার সঙ্গে এই ক্লাসগুলোর একদম ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো অবশ্যই করে সবাই জয়েন করবে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই করে জয়েন করবে এবং কিন্তু ফ্রি পিডিএফ গুলো সেখান থেকে তোমরা পাবে। তো চলো আজকে আমরা স্টার্ট করছি। তো 500টা এমসিকিউ, যেটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপরে আমাদের সিরিজটা চলছে, তো তার আজকে আমরা পার্ট একটা করব। তো 500টা এমসিকিউ সিরিজের পার্ট নাম্বার 17 কিন্তু আজকে আমরা করব। তো চলো দেখে নিই আমাদের কোয়েশ্চেন কি রয়েছে। তো দেখো, অলরেডি কিন্তু আমরা 240টা কোয়েশ্চেন ডিসকাস করে ফেলেছি। তো সবাই কিন্তু অবশ্যই করে আগের সেটগুলো দেখবে, যেখানে কিন্তু তোমাদের 240টা কোয়েশ্চেন সেখানে কিন্তু ডিসকাস করা রয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কভার করা রয়েছে। ভালো করে কিন্তু সেগুলো খেয়াল করবে এবং ভালো করে সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো, কারণ সামনেই কিন্তু তোমাদের এক্সাম রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা এখানে যেটা বলেছে তোমাদেরকে, দেখো 241 এ কি বলছে, 6x12 এর আইসোটোপ। তাহলে এর একটা আইসোটোপ কি হতে পারে? আইসোটোপের ধারণা আমরা জানি। আইসোটোপ আমরা কাকে বলছি? যখন কি হচ্ছে না, তাদের ক্ষেত্রে আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখবো যে এই যে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা কিন্তু সমান হচ্ছে আইসোটোপের ক্ষেত্রে। ঠিক আছে, আইসোটোপ রয়েছে, আইসোটোন রয়েছে, আইসোবার রয়েছে, সেই সমস্ত যে কনসেপ্ট গুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখবো যে আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা সমান হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে দেখে নেবো তাহলে কার প্রোটন সংখ্যাটা সমান। আর সবসময় মনে রাখতে হবে, প্রোটন সংখ্যাটা এখানে কিন্তু আইসোটোপের ক্ষেত্রে যে প্রোটন সংখ্যাটা আমরা সমান বলছি, সেটা কিন্তু সবসময় নিচেই লেখা হবে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব কার প্রোটন সংখ্যাটা সমান। তাহলে অপশন এ তে দেওয়া রয়েছে, দেখো 13x7, 5x12, 6x13, 12x6। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি একমাত্র অপশন সি তে 6x13 দেওয়া রয়েছে, যেটা কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যাটাকে ডিনোট করছে। ঠিক আছে, 6। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন সি। তাহলে মনে রাখতে হবে আইসোটোপের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যাটা কিন্তু সমান হচ্ছে। একই রকম ভাবে আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যাটা সমান হবে। ঠিক আছে, এবং আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা কিন্তু সমান হবে। এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো সহজে আমরা অ্যান্সার করতে পারবো। নেক্সট দেখো বলছে 242, কি বলছে? নিউট্রনের আধান। নিউট্রনের আধান কি? আমরা জানি যে পরমাণুর মধ্যে 3টে কণা রয়েছে প্রধানত, সেগুলোর নাম আমরা কি বলি? যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, তাহলে এর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন হচ্ছে, ইলেকট্রন নেগেটিভ চার্জ রয়েছে, প্রোটনের পজিটিভ চার্জ রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে জানতে চাইছে যে নিউট্রনের আধান কত। আর আমরা জানি নিউট্রন হচ্ছে কিন্তু এর কোনো আধান নেই, তার মানে নিউট্রনের আধান আমরা বলবো যে 0। ঠিক আছে, এর কিন্তু কোনো রকম কোনো চার্জ নেই এবং পরমাণু কেন্দ্রকের মধ্যে থাকছে হচ্ছে আমাদের নিউট্রন এবং তার সঙ্গে প্রোটন থাকছে পরমাণু কেন্দ্রকে, আর ইলেকট্রন গুলো কিন্তু পরমাণু কেন্দ্রকের বাইরের কক্ষপথগুলোতে কিন্তু থাকছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোয়েশ্চেনটা বলেছে আমাদেরকে, আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন 243 কি বলছে আমাদেরকে? বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? দেখো, এর আগেও কিন্তু আমরা ডিসকাস করছি বাতাসে নাইট্রোজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এই তিনটে যে উপাদান রয়েছে বাতাসের মধ্যে, এই তিনটে উপাদানের কিন্তু পার্সেন্টেজটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হয়। তাহলে দেখো এখানে অপশনগুলো কি দিয়েছে? 20%, অপশন বিতে বলছে 0.04%, অপশন সিতে হচ্ছে 78.09%, আর অপশন ডিতে বলেছে 16.8%। তাহলে অবশ্যই করে মনে রাখতে হবে যে নাইট্রোজেন কিন্তু বাতাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 78.09% কিন্তু থাকছে নাইট্রোজেন। এরপরে দেখে নাও, এই যে আমাদের অপশন বিতে দেওয়া রয়েছে 0.04%, এটা আমরা বলবো যে CO2 পরিমাণ। ঠিক আছে, শতকরা পরিমাণ। তার মানে কার্বন ডাইঅক্সাইড 0.04% থাকছে। আর এখানে মোটামুটি 20% দেওয়া রয়েছে। আমরা জানি যে আমাদের অক্সিজেনটা কত থাকছে? 21% থাকছে
অক্সিজেন, ঠিক আছে 21% থাকছে অক্সিজেন, 0.04% থাকছে কার্বন ডাইঅক্সাইড। যদি আমাদের অপশনে 0.04 না থাকে সেক্ষেত্রে আমরা 0.03% ও অ্যান্সার করতে পারি, ঠিক আছে। আর আমাদের কিন্তু অক্সিজেন থাকছে 21%, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 244 আমাদেরকে কি বলছে দেখো, বলছে নিউট্রনের ব্যাস। নিউট্রনের ব্যাস আমাদেরকে জানতে চেয়েছে, তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে এখানে আমরা দেখে নেব। অপশন কি দিয়েছে, 2 × 10⁻³ মিটার, 2.4 × 10⁻10 মিটার, 2.4 × 10⁻15 মিটার, নাকি আমাদের বলছে কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, নিউট্রনের ব্যাস আমাদেরকে জানতে চেয়েছে, তাহলে রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, নিউট্রনের ব্যাস 2.4 × 10⁻15 মিটার, ঠিক আছে। ওকে নেক্সট এখানে আমাদেরকে কি বলছে দেখো, 245 কি বলছে, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী। পদার্থের যে রাসায়নিক ধর্ম প্রকাশ পায় বা পদার্থ যে রাসায়নিক ধর্ম প্রকাশ করে তার জন্য দায়ী কে। এখানে আমাদের অপশনগুলো কি দেওয়া রয়েছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নাকি মেসন। দেখো চারটেই কণা দেওয়া রয়েছে যেগুলো কিন্তু পরমাণুর মধ্যে থাকছে, ঠিক আছে। তাহলে কোন কণা পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী সেটা কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী। আমরা জানি ইলেকট্রনের উপস্থিতির উপরে কিন্তু নির্ভর করে ধাতু বা ধাতু কল্প, অধাতু, ঠিক আছে, বা হচ্ছে আমাদের দেখবো নিষ্ক্রিয় গ্যাস, এই সমস্তগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ইলেকট্রনের উপস্থিতির উপর নির্ভর করছে, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখবো যে তাদের কিন্তু সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো পূর্ণ থাকে, সেই জন্য তারা কিন্তু ইনার্ট গ্যাস বা তারা আমরা বলবো যে তারা কিন্তু নিষ্ক্রিয় হিসেবে কাজ করে, তারা সহজে রিয়াকশন করে না। আবার দেখবো যে যেগুলো ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো তাদের ক্ষেত্রে কি শেষের কক্ষপথে একটা বা দুটো করে ইলেকট্রন থাকছে, এর ফলে তারা কি করছে, খুব তাড়াতাড়ি রিয়াক্ট করছে, ঠিক আছে। তারা চাইছে যত তাড়াতাড়ি তাদের একটা বা দুটো ইলেকট্রন তারা ছেড়ে দিয়ে তারা কি করতে পারে না, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই সমস্ত যে এদের যে আমাদের রাসায়নিক ধর্মগুলো প্রকাশ পাচ্ছে কিসের জন্য, এই ইলেকট্রনের উপর ভিত্তি করে। তাহলে রাসায়নিক ধর্মের জন্য দায়ী হচ্ছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 246 এর কোয়েশ্চেনে, ঠিক আছে। 246 কি বলছে আমাদেরকে দেখো, নিউক্লিয়াসে থাকে না, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসে কে থাকছে না সেটা আমাদেরকে বলতে হবে। অপশন কি দিয়েছে দেখো, বলছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন। তাহলে এই যে কণাগুলো রয়েছে এগুলোর মধ্যে কে নিউক্লিয়াসে থাকে না, এটা খুবই সহজ। আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্রকে কে কে থাকছে, পরমাণু কেন্দ্রকের মধ্যে থাকছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন কিন্তু গঠন করছে পরমাণু কেন্দ্রক। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র প্রোটন বা নিউট্রন থাকছে না, আমরা এগুলোকে প্রধান কণা হিসেবে জানি। তিনটে প্রধান কণা পরমাণুর মধ্যে রয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু এছাড়াও পাই, মেসন, এ সমস্ত আরো অনেক কিছু কণা কিন্তু থাকে, ঠিক আছে। কিন্তু তিনটের আমরা গুরুত্ব সবচেয়ে বেশি, তো সেই জন্য তিনটে কণা নিয়ে আমরা আলোচনা করি। তো এক্ষেত্রে বলেছে নিউক্লিয়াসের মধ্যে থাকে না, তার নিউক্লিয়াসে কে কে থাকে সেটা আমাদেরকে জানতে হবে। নিউক্লিয়াসের মধ্যে থাকছে আমাদের কিন্তু নিউট্রন আর হচ্ছে প্রোটন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তাহলে নিউক্লিয়াসে থাকছে না কে, এখানে দেখো ইলেকট্রন। ইলেকট্রন আমরা জানি কি নিউক্লিয়াসে থাকছে না, ইলেকট্রন কোথায় থাকছে, নিউক্লিয়াসের বাইরে, পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথগুলোতে কিন্তু থাকছে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে। আর এখানে মনে রাখতে হবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকছে, এগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ন, ঠিক আছে। এদের মধ্যে নিউক্লিয় বল সব সময় আমরা পড়েছি যে প্রোটন থেকে নিউট্রন এবং নিউট্রন থেকে প্রোটনের একটা ট্রান্সফার হচ্ছে, সেক্ষেত্রে একটা সেখানে একটা নিউক্লিয় বল তৈরি হচ্ছে, যেই বলটা কিন্তু এই ইলেকট্রন গুলোকে কিন্তু ধরে রাখছে, ঠিক আছে, ধরে রাখতে সাহায্য করছে। ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। 247 কি বলছে দেখো আমাদেরকে। ওকে 247 কি বলছে, বলছে দেখো বেশি সুস্থিত হবে, ঠিক আছে, বেশি সুস্থিত হবে। এক্ষেত্রে কি বলছে, পরমাণু, আয়ন, মূলক নাকি কোনোটাই নয়। তাহলে বেশি সুস্থিত হবে, সুস্থিত মানে কি, যে সহজে রিয়াক্ট করবে না বা যে কিন্তু সহজে কোনো রিয়াকশন দেখাবে না। তাহলে সব সময় সবাই সুস্থিত হতে চায়, স্টেবল হতে চায়। তাহলে সেক্ষেত্রে আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে রাসায়নিক ধর্মের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। আমি সেখানে তোমাদেরকে বললাম যে ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর কথা বললাম, ঠিক আছে। তাহলে এগুলো কি হচ্ছে, তাহলে এগুলোর মধ্যে আমরা দেখবো যে এদের যে একদম যে বাইরের কক্ষপথ সেখানে কিন্তু আমরা দেখবো একটা বা দুটো কিন্তু সেখানে ইলেকট্রন থাকছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু সুস্থিত নয়, তারা সব সময় চাইছে যদি আমরা ধরো সোডিয়ামের কথাই ভাবি, ঠিক আছে, সোডিয়ামের একদম সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে সবসময় তারা কি চাইছে, তারা একটা বা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা কিন্তু এই যে নোবেল গ্যাস বা যাদেরকে আমরা বলছি নিষ্ক্রিয় গ্যাস তাদের মতো কিন্তু হয়ে যাওয়ার চেষ্টা করছে।
তার কারণ কি, তাদের তখন কি হয়ে যাবে, তাদের কিন্তু সবগুলো কক্ষপথে কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাবে এবং সহজে কিন্তু সেখান থেকে আর ইলেকট্রন বের করা যাবে না এবং তারা কিন্তু সুস্থিত হবে। তাহলে সেক্ষেত্রে বলছে বেশি সুস্থিত কে হবে, বেশি সুস্থিত কিন্তু হয়ে যাবে আমাদের আয়ন। তার কারণ আমরা যদি দেখি এনে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি যে তার কিন্তু 11টা রয়েছে তার ইলেকট্রন, ঠিক আছে। তাহলে 11টা যখন থাকছে সেক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে কে থাকছে, একটা ইলেকট্রন পড়ে থাকছে। সে যদি সেই একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে তাহলে 10টা হয়ে যাবে, 10টা হচ্ছে নিয়ন। তার মানে আমরা নোবেল গ্যাসের নাম জানি, এই নোবেল গ্যাসের মতো হয়ে যেতে পারলেই কি হবে, তখন সোডিয়াম কি হয়ে যাবে, সোডিয়াম তখন হয়ে যাবে কিন্তু Na+। এই Na+ তখন সে আয়ন হয়ে যাচ্ছে। তাহলে আয়ন হয়ে গেলে কি হয়ে যাচ্ছে, তার কিন্তু তখন 10টা ইলেকট্রন চলে আসছে এবং সে কিন্তু একটা নোবেল গ্যাসের মতো কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সে কিন্তু বেশি সুস্থিত হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের কিন্তু আয়ন পরমাণুর থেকে বেশি সুস্থিত, ঠিক আছে। আয়ন কিন্তু পরমাণুর থেকে বেশি সুস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। 248 কি বলছে, কোনো আইসোটোপ পাওয়া যায়নি। তাহলে কোন পরমাণুর ক্ষেত্রে কোন রকম কোনো আইসোটোপ পাওয়া যায়নি, দেখো বলছে ফ্লুরিন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন এ ফ্লুরিন। ফ্লুরিনের কোনো কিন্তু আইসোটোপ নেই। বাকিগুলো দেখো অক্সিজেন, কার্বন বা হাইড্রোজেন এগুলোর আমরা জানি যে আইসোটোপ রয়েছে, ঠিক আছে, এগুলোর আমরা আইসোটোপের কথা জানি রয়েছে। নেক্সট বলছে দেখো 249 বলছে ভারী জলের সংকেত। ভারী জলের সংকেত কি হয়ে যাচ্ছে, অপশনগুলো ভালো করে দেখলেই আমরা বুঝতে পারবো। H2O, NH3, D2O, H2S। তাহলে এক্ষেত্রে আমরা জানি নামগুলো, H2 হচ্ছে আমরা জানি জলের, NH3 হচ্ছে কি অ্যামোনিয়া, H2S হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে বাকি কে থাকলো, আমরা জানি অপশন সি D2O। D2O হচ্ছে ভারী জলের সংকেত। এই D2O হচ্ছে হাইড্রোজেনের কিন্তু একটা, ঠিক আছে, হাইড্রোজেনের কিন্তু একটা যেটা আমরা বললাম যে আইসোটোপ, ঠিক আছে। আমরা জানি 1H1, 1H2 এবং 1H3 রয়েছে তিনটে। সেক্ষেত্রে এর মধ্যে যে 1H, এই যে আইসোটোপটা, এইটা যে ধরনের একটা জল তৈরি করছে এইটাই হচ্ছে কিন্তু ভারী জল, ঠিক আছে, ভারী জল। এই ভারী জলকে কিন্তু কি করা হচ্ছে, আমাদের যে পারমাণবিক চুল্লি যেখানে কিন্তু পরমাণু কি করা হচ্ছে না, পরমাণু বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু এটাকে কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি দেখবো, 250 কি বলছে, দেখো বলছে জীবাশ্মের বয়স মাপতে কোন আইসোটোপটি ব্যবহার করা হচ্ছে। জীবাশ্মের বয়স মাপার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়, এটা কিন্তু আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম জীবাশ্মের বয়স মাপার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো এখানে অক্সিজেন রয়েছে অপশন এ তে, বি তে বলছে কার্বন, অপশন সি তে বলছে হাইড্রোজেন, অপশন ডি বলছে কিন্তু আয়োডিন। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কার্বন। আমি আগের দিনই বলেছিলাম যে C14 যে তোমাদের কার্বনের যে আইসোটোপটা রয়েছে, ঠিক আছে, C14, এই যে কার্বনের যে কার্বন 14, এইটা কি করা হচ্ছে, এটা কিন্তু পুরোনো দিনের কিন্তু যে সমস্ত জিনিসপত্র রয়েছে বা জীবাশ্ম রয়েছে সেগুলোর বয়স নির্ণয় করার জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। কার্বনের C14 যে আইসোটোপটা রয়েছে এটা কিন্তু জীবাশ্মের বয়স মাপার জন্য ব্যবহার করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো 251 কি বলছে, নাইট্রোজেনের আণবিক ভর। নাইট্রোজেনের আণবিক ভর কি হচ্ছে, অপশন এ বলছে 28, অপশন বি বলছে 48, অপশন সি বলছে 44, অপশন ডি বলছে 14। তাহলে নাইট্রোজেনের কথা বলছে আমরা জানি, তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত হয়ে যাচ্ছে, অপশন এ 28 হয়ে যাচ্ছে আর নাইট্রোজেনের আণবিক ভর, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইজি কোয়েশ্চেন, নাইট্রোজেনের আণবিক ভর হয়ে যাচ্ছে 28। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেই। ওকে দেখো বলছে 252 তে কি বলছে, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কার্বন ডাই অক্সাইড আমরা জানি CO2। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, কার্বনের ক্ষেত্রে আমরা জানি 12 প্লাস ওর ক্ষেত্রে হচ্ছে 16, দুটো ও রয়েছে তাহলে ইন্টু 2, তাহলে কত হয়ে যায় 12 প্লাস 32, 44 হয়ে যাচ্ছে, তাহলে 44 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 44 হয়ে যাচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হয়ে যাচ্ছে 44, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 253 তে কি বলছে দেখো, বলছে 36 গ্রাম জলে অণুর সংখ্যা, 36 গ্রাম জলে অণুর সংখ্যা। তাহলে আমরা জানি যে এক গ্রাম মোল, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কত থাকে, কত অণু থাকে তার মধ্যে আমরা জানি যে অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে 6.022 × 10⁻23, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে বলেছে 36 গ্রাম জল। তাহলে H2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি
ঠিক আছে, আমরা যেমন কার্বন ডাই অক্সাইডের কি বের করলাম, আণবিক ভরটা বের করলাম, সেক্ষেত্রে H2 এর ক্ষেত্রে যদি আমরা বের করি আমরা দেখব কত হচ্ছে। H2 কিন্তু হয়ে যাচ্ছে 18, ঠিক আছে, 18 গ্রাম আণবিক ভর। তাহলে 18 গ্রামে থাকছে, আমরা দেখব যে 18 গ্রামে কত সংখ্যক অণু থাকছে। 18 গ্রামে অণু থাকছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে, এত সংখ্যক থাকছে অ্যাভোগাড্রো নাম্বার থাকছে, আমরা জানি। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে আমাদেরকে 36 গ্রাম চেয়েছে, তাহলে 36 গ্রামে কত হয়ে যাবে, তাহলে 36 গ্রামে কত হয়ে যাবে সেটা আমাদেরকে বের করে ফেলতে হবে, তাহলেই কিন্তু আমরা করে ফেলতে পারবো। তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 2, ঠিক আছে, 18 তাহলে 36 তার দ্বিগুণ হবে, ঠিক আছে, তাহলে ইন্টু 2 এটা করে ফেললেই আমাদের বেরিয়ে যাবে মোটামুটি 1.243, ঠিক আছে, 246, রাইট। এই যে আমাদের দেখো এখানে দেওয়া রয়েছে অপশন বি তে। আচ্ছা দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাভোগাড্রো নাম্বারটা 6.023 দেওয়া রয়েছে। এবারে বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন রকম থাকে। 6.023 যেটা রয়েছে সেটা কিন্তু আগে কনসিডার করা হতো, এখন কিন্তু কনসিডার করা হয় 6.022, ঠিক আছে। তো দুটো নাম্বারই ঠিক। এবারে তোমাদের অপশন যেরকম থাকবে তোমরা কিন্তু সেরকম অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে, দুটোই কিন্তু ঠিক। তবে এই যে 6.023 এটাও কিন্তু ঠিক, এটা আগে কনসিডার করা হতো কিন্তু এখন কনসিডার করা হয় 6.022। তোমরা এখন যে কোনো বইতেই 6.022 দেখতে পারবে, 6.023 কিন্তু আর দেখতে পাবে না। তাহলে রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, দেখো অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বিটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু এই ধরনের ছোট ছোট কিন্তু নিউমেরিক্যাল বা এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে তার আণবিক ভরটা বের করে নিতে হবে। আণবিক ভরটা বের করে ফেললেই আমরা বুঝে যাব যে আণবিক ভরে থাকছে আমাদের, দেখবো যে কত অ্যাভোগাড্রো সংখ্যক। এবার সেক্ষেত্রে তোমাদেরকে এই ছোটখাটো ক্যালকুলেশন গুলো অবশ্যই করে করতে পারবে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 254 কি বলছে আমাদেরকে, এনটিপি তে মোলার আয়তনের মান। তাহলে এনটিপি তে মোলার আয়তনের মান কত হবে, অপশন দিয়েছে দেখো 44 লিটার, অপশন বি বলেছে 88 লিটার, অপশন সি বলেছে 22.4 লিটার, আর অপশন ডি তে বলেছে 11.2 লিটার। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার অপশন সি 22.4 লিটার হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এনটিপি বা এসটিপি তে, ঠিক আছে, এনটিপি বা এসটিপি তে মোলার আয়তন হয়ে যাচ্ছে 22.4 লিটার। লাস্ট বাট নট লিস্ট আজকের আমাদের সেটের 255 বলছে আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভরের একক। আণবিক ভরের একক কি বলছে, আণবিক ভরের একক নেই, আণবিক ভরের একক আছে, ঠিক আছে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, নাকি মোল, কোনটা হবে রাইট অ্যান্সার। তাহলে আণবিক ভরের একক আমরা বলবো যে অবশ্যই করে আণবিক ভরের একক রয়েছে। আর আণবিক ভরের এককটা কি হচ্ছে, এএমইউ, ঠিক আছে, আণবিক ভরের একক রয়েছে এবং সেই এককটা হচ্ছে কি এএমইউ। তাহলে এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো অবশ্যই করে কিন্তু তোমরা কোয়েশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, সামনে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে। তো এই যে কোয়েশ্চেন গুলো এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবাই কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো এবং এগুলো কিন্তু তোমরা এখানে তোমাদের অ্যান্সার কিটাও পেয়ে যাচ্ছ অবশ্যই করে। প্রত্যেকটা সেটে যেমন তোমাদের অ্যান্সার কিটা দেওয়া থাকে, এখানেও কিন্তু অ্যান্সার কি দেওয়া রয়েছে, নিজেরা কিন্তু ঠিকঠাক করে এগুলো একটু দেখে নেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেখান থেকে তোমাদের প্রবলেম থাকবে, কোনো কোয়ারি থাকবে, অবশ্যই করে কিন্তু জানাবে। তো সেখানে অবশ্যই করে আমাদের যে পিডিএফ গুলো যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা আমাদের পিডিএফ গুলো পেয়ে যাচ্ছ, অবশ্যই করে সেখানে সবাই জয়েন করবে। লিঙ্ক গুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো সামনেই এক্সাম, আর কিন্তু বেশি দিন নেই, এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। সবাই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করতে থাকো, রেগুলারলি কিন্তু ক্লাসগুলোকে ফলো করতে থাকো। একদম তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ক্লাসগুলো করতে থাকো এবং অবশ্যই করে কিন্তু তোমাদের টার্গেট হওয়া উচিত, তোমাদের কিন্তু এনএম জিএনএম যে 2024 এর এক্সাম সেটা তোমাদেরকে ক্র্যাক করতে হবে। তো অবশ্যই করে কিন্তু দেখতে থাকো ক্লাসগুলোকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, বন্ধুদেরকে জানাবে আমাদের ক্লাসের কথা। তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই করে রেগুলারলি ক্লাসগুলোকে ফলো করো এবং কমেন্ট করে জানাও ক্লাসগুলো কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।